২০০৯ সালে আমি এক প্রতারকের হাত ধরে বাসা থেকে পালিয়ে আসি। বাসা থেকে আওয়ার সময় আমার মায়ের ৫ ভরি গহনা এবং বাবার থেকে নগদ ২০,০০০ টাকা নিয়ে আসি। তখন আমি এক প্রতারকের হাত ধরে পালিয়ে আসি নতুন জীবনের আশায়। আমি বাসা থেকে বের হই ভোর ৬ টায়। ২০০৯ সালে সবার হাতে এত বেশি ফোন ছিল না, বর্তমান যুগের মতো। আমি যে প্রতারকের হাত ধরে পালিয়েছিলাম, সে আমার এলাকায় ভাড়া থাকতো। যাই হোক, তার সাথে যেদিন আমি পালিয়ে যাচ্ছিলাম, আমার মনে মনে একটু ভয় কাজ করছিল। আবার ভালোও লাগছিল। প্রিয় মানুষটার সাথে নতুন জীবন শুরু করব ভেবে। এরপর আমরা ঢাকায় আসি। ঢাকায় আসার পর সে আমাকে বলে, "মুনা, তুমি আসার সময় যে টাকাগুলো নিয়ে এসেছো, টাকাগুলো আমার কাছে দাও তো।" তখন আমি নিজের কাছে মাত্র ৫,০০০ টাকা রেখে বাকি সব টাকা তার হাতে দিয়ে দেই। তখন সে আমাকে জিজ্ঞেস করল, "কত টাকা এনেছিলে সাথে?" আমি বললাম, "১৫,০০০ টাকা আর ৫ ভরির মতো গহনা আছে।" তখন সে আমাকে বলল, "ঠিক আছে, গহনাগুলো সাবধানে রেখো।" এরপর আমরা দুজনে একটা হোটেলে গিয়ে দুপুরে খাওয়া-দাওয়া করলাম। এরপর আমাকে নিয়ে সে একটা মোবাইলের দোকানে ঢোকে। সেখানে গিয়ে আমি যে টাকাগুলো তাকে দিয়েছিলাম, সেই টাকা দিয়ে একটা স্মার্টফোন কেনে এবং তার হাতে থাকা নোকিয়া ফোনটা আমাকে দিয়ে দেয়। তার ফোনটার দাম সর্বোচ্চ ৳১,০০০ হবে। সে ফোন কিনে আমাকে বলল, এই শহরে নাকি লোকের কাছে এরকম স্মার্টফোন না দেখলে কেউ চাকরি দিতে চায় না। আমিও বোকার মতো তার কথা বিশ্বাস করে নিলাম। এরপর সে আমাকে নিয়ে তার এক বন্ধুর বাসায় উঠল। তার যে বন্ধুর বাসায় গেলাম, সে মাত্র একটা রুম নিয়ে ভাড়া থাকতো। তাই সে বিছানার উপরে ঘুমিয়েছিল আর আমরা দুজন ফ্লোরে ঘুমিয়েছিলাম। সকালবেলা যখন তার বন্ধু কাজে বের হয়, তখন সে আমাকে বলল, "দেখি তুমি সাথে করে কি, কি গহনা নিয়ে আসছো?" তখন তাকে আমি সব গহনাগুলো বের করে দিলাম। আর আমার কাছে যে ৫,০০০ টাকা ছিল, সেটা আমি লুকিয়ে রেখেছিলাম। এরপর তার সাথে তখন আমার শারীরিক সম্পর্ক হয়। এভাবে প্রায়ই তার সাথে আমার শারীরিক সম্পর্ক হতো। এরপর আমি তাকে বিয়ের জন্য অনেক চাপ দিতে থাকি। কিন্তু সে কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছিল না। তখন সে আমাকে বলে, "আমরা বিয়ে করব, কিন্তু একটা শুভ দিনে বিয়ে করব।" তার এই কথাটা আমি বোকার মতো বিশ্বাস করে নেই। এভাবে দেখতে, দেখতে ৪ টা দিন পার হয়ে যায়। এরপর সে একদিন এসে বলে, "মুনা, আমরা যে অবিবাহিত এই যে একসাথে থাকি, এইটা এই এলাকার লোকজন জেনে গেছে। আর এখন কিছু লোক আমাদের এই বাসার দিকেই আসতেছে। এখন কি করব?" সত্যি, এর কিছুক্ষণ পর ৩ টা ছেলে আমাদের বাসায় আসে এবং এসে অনেক আজেবাজে কথা বলতে থাকে। তখন আমার বয়ফ্রেন্ড ওদেরকে টাকা দিয়ে ম্যানেজ করতে চায়। কিন্তু তারা কিছুতেই রাজি হচ্ছিল না। ওই ছেলেগুলো তখন আমাদের বলে, আমি যদি তাদের সাথে শারীরিক সম্পর্ক করতে রাজি হই, তাহলে তারা আমাদেরকে ছেড়ে দিবে। কিন্তু আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না। তখন ওই ছেলেগুলো আমাদেরকে অনেক ভয় দেখাচ্ছিল। একটা পর্যায়ে গিয়ে রাজি হই। এরপর এক, এক করে ওই ৩ টা ছেলেই আমার সাথে শারীরিক সম্পর্ক করে। ওরা ৩ জন আমার সাথে শারীরিক সম্পর্ক করে চলে যায়। এতক্ষণ আমি যে প্রতারকের কথা বলতেছিলাম, ওর নাম রাজীব। রাজীবের হাত ধরেই পালিয়েছিলাম আমি। তো আমি রাজীবকে বলতে থাকি, "আমরা বিয়ে করব, চলো আমরা বিয়ে করে নিই।" তখন রাজীব আমাকে বলে যে আর ৩ দিন পর সে আমাকে বিয়ে করবে। তো এভাবেই আমাদের দিন যাচ্ছিল। রাজীবের বন্ধু যখন বাসায় থাকতো না, তখনই রাজীব আমার সাথে শারীরিক সম্পর্ক করত। এদিকে রাজীবের বন্ধু, রাজীব যখন বাসায় ছিল না, তখন আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে। রাজীব যখন বাসায় আসে, তখন রাজীবকে আমি সব কথা বলে দেই। তখন রাজীব আমাকে বলে, "২-১ জনের সাথে এরকম করলে কিচ্ছু হয় না। আর তাছাড়া ও আমার বন্ধু মানুষ। ও ওর বাসায় আমাদেরকে থাকতে দিছে। এর বিনিময়ে যদি তোমার সাথে একটু ও মেলামেশা করতে চায়, করুক। কিছু বইলো না।" তখন আমি মনে, মনে ভাবতে থাকলাম, এ কেমন মানুষ? তার ভালোবাসার মানুষটা অন্য ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করবে, এটা সে অবলীলায় মেনে নিচ্ছে। যাই হোক, এর পরের দিন রাতে সে আমাকে বলতেছে, "চলো, আমরা বাড়িতে চলে যাব। আর যাওয়ার আগে ১ম এ আমার বোনের বাসায় যাব। সেখানে গিয়ে আমাদের বিয়ের কাজটা সেরে নিব।" তার বড় বোনের বাড়ি নাকি কুমিল্লাতে। সেদিন রাতেই আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা করি। যাওয়ার আগে সে আমার থেকে গহনাগুলো চেয়ে নেয়। সে আমাকে বলে, আমার কাছে থাকলে নাকি এগুলো হারিয়ে যাবে। মাত্র ১৭ বছর বয়সী মেয়ে আমি। তাকে অন্ধ বিশ্বাস করি। যাই হোক, আমরা কুমিল্লাতে চলে আসি। একটা বাড়িতে এসে উঠি। সেই বাড়িতে একজন সুন্দরী মহিলা ছিল। রাজীব বলল ওই মহিলা নাকি তার বোন হয়। এরপর আমিও তার সাথে সালাম দিয়ে খুব সুন্দর করে কথা বললাম। এরপর ওই মহিলাকে নিয়ে রাজীব পাশের রুমে গেল। সেখানে গিয়ে তারা কোনো কথা বলল। কিন্তু কি কথা বলেছে সেটা তো আর আমি জানি না। এরপর রাজীব এসে আমাকে বলতেছে, "মুনা, তুমি একটু সময় রেস্ট নাও, একটু সময় ঘুমাও। এতটা পথ জার্নি করে এসেছো, তোমার একটু রেস্ট দরকার। আমি এখন আমাদের বিয়ের জন্য বাজারে যাচ্ছি।" আমিও তখন তার কথা বিশ্বাস করে এখানে থেকে গেলাম। এখানে দেখলাম আমার মতো আরো কয়েকজন মেয়ে আছে।
এই বাসাটা বেশ বড়। যাই হোক, এরপর আমাকে ভাত দেয়া হলো। আমি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম ভাঙতে, ভাঙতে বিকেল হয়ে যায়। তখন আমি ওই মহিলার কাছে গিয়ে জিজ্ঞেস করি রাজীবের কথা। রাজীব কোথায়, কখন আসবে? তখন সে আমাকে বলল, "তোরে রাজীব এইখানে বিক্রি কইরা গেছে। যা, রেডি হয়ে নে। সন্ধ্যার পর তোর রুমে মেহমান যাবে, তাদেরকে খুশি কইরা দিস।" আমি ওই মহিলার কথা বিশ্বাস করতেই পারছিলাম না। কি বলছি উনি এইসব? তখন আমি অনেক জোরে, জোরে কান্না করি। সেখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করি। রাতের বেলায় তারা আমাকে মারধর করে। এখানে প্রতিদিন ৩ জন করে পুরুষ পাঠাতো আমার রুমে। আমি যদি কিছু বলতাম, আমাকে খুব মারধর করত। এভাবে ৯ দিন ছিলাম ওখানে। এরপর বর্ডার ক্রস করে ইন্ডিয়া পাচার করা হয় আমাদের। তখন বর্ডার ক্রস করার সময় ওখানকার এক পুলিশকে আমি সব কথা বলে দেই। ভেবেছিলাম নিজেকে এখান থেকে বাঁচাতে পারবো। কিন্তু ওই পুলিশটা আমাদের সাথে থাকা লোকটাকে সব কথা বলে দেয়। আমাকে দেখিয়ে বলে, "ওই মেয়েটা কিন্তু বড় শেয়ানা একটা মেয়ে, পালিয়ে যাবে। ওকে চোখে, চোখে রাখিস।" ইন্ডিয়ায় এসে এক বিশাল পতিতালয়ে নেয়া হয় আমাকে। পতিতালয়েই আমার জায়গা হয়। সেখানে ৩ মাস ছিলাম। এরপর আমাদেরকে দার্জিলিং নেয়া হয়। এখানকার প্রশাসন সবকিছুই জানত। কিন্তু তারা কিছুই বলত না। কারণ এখান থেকে তারা মোটা অঙ্কের টাকা পায়। দার্জিলিংয়ে আসার পর আমার অবস্থা আরো খারাপ হয়ে যায়। এখানে এনে অনেক নির্যাতন করত আমাকে। এখানে আমার সাথে যে মেয়েরা ছিল, তারা খুব সুন্দর ছিল। কিন্তু একটা মেয়ের সাথে অন্য আরেকটা মেয়েকে কথা বলতে দিত না এরা। প্রতিদিন ৪ থেকে ৫ জন লোক পাঠাতো এখানে। আর আমরা যদি কিছু বলতাম, আমাদেরকে খুব মারধর করত। সত্যি কথা বলতে মার খেতে কে না ভয় পায়? আমরাও খুব ভয় পেতাম। আর আমাদের কাছে যে পুরুষগুলো আসতো, তারা আমাদেরকে মানুষ মনে করত না। মনে করত আমাদের শরীর লোহার। এখানে থাকতে, থাকতে সিদ্ধান্ত নেই, এমন নরকে না থেকে এর থেকে মরে যাওয়া অনেক ভালো। নিজেকে শেষ করতে চাই। কিন্তু শেষ মুহূর্তে এসেও নিজেকে বাঁচিয়ে দেই। কারণ এর থেকে মৃত্যুর যন্ত্রণা আরো বেশি ভয়ানক। দার্জিলিংয়ে ১ মাস থাকার পর আমি সহ ১৮ জন মেয়েকে নেপালে পাচার করা হয়। নেপালে এনে এক বাংলো বাড়িতে রাখা হয় আমাদের। তখন আমার বাড়ির কথা খুব মনে পড়েছিল। কারণ বাড়িতে কত ভালো ছিলাম আমি। নিজের জীবনটা নিজের হাতেই শেষ করে ফেলেছি। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।